সত্যান্বেষী সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর সহিত আমার প্রথম পরিচয় হইয়াছিল সন ১৩৩১ সালে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি শেষ করিয়া সবে মাত্র বাহির হইয়াছি। পয়সার বিশেষ টানাটানি ছিল না। পিতৃদেব ব্যাংকে যে টাকা রাখিয়া গিয়াছিলেন তাহার সুদে আমার একক জীবনের খরচা কলিকাতার মেসে থাকিয়া বেশ ভালোভাবেই চলিয়া যাইত। তাই স্থির করিয়াছিলাম কৌমার্যব্রত অবলম্বন করিয়া সাহিত্য চর্চায় জীবন অতিবাহিত করিব। প্রথম যৌবনের উদ্দীপনায় মনে হইয়াছিল একান্তভাবে বাগদেবীর আরাধনা করিয়া বঙ্গ সাহিত্যে অচিরেই যুগান্তর আনিয়া ফেলিব। এই সময়টাতে বাঙালির সন্তান অনেক ভালো ভালো স্বপ্ন দেখে, যদিও সেই স্বপ্ন ভাঙতেও বেশি বিলম্ব হয় না। কিন্তু ও কথা যাক, ব্যোমকেশের সহিত কি করিয়া পরিচয় হইল এখন তাহাই বলি। যাহারা কলিকাতা শহরের সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত তাহাদের মধ্যেও অনেকে হয়তো জানেন না, এই শহরের কেন্দ্রস্থলে এমন একটি পল্লী আছে যাহার একদিকে দুস্থ ভাটিয়া মারোয়াড়ি সম্প্রদায়ের বাস, অন্যদিকে খোলার বস্তি এবং তৃতীয় দিকে তির্যক চক্ষু পীতবর্ণ চীনাদের উপনিবেশ। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যস্থলে যে বদ্বীপটি সৃষ্টি হইয়াছে, দিনের কর্মকোলাহলে তাহাকে দেখিয়া একবারও মনে হয় না যে ইহার কোনো অসাধারণত্ব বা অস্বাভাবিক বিশিষ্টতা রহিয়াছে। কিন্তু সন্ধ্যার পরেই এই পল্লীতে এক আশ্চর্য পরিবর্তন ঘটিতে আরম্ভ করে। ৮টা বাজিতে না বাজিতেই দোকানপাট সমস্ত বন্ধ হইয়া পাড়াটা একেবারে নিস্তব্ধ হইয়া যায়। কেবল দূরে দূরে দুই একটা পানবিড়ির দোকান খোলা থাকে মাত্র। সেই সময় যাহারা এই অঞ্চলে চলাফেরা করিতে আরম্ভ করে তাহাদের অধিকাংশই নিঃশব্দে ছায়ামূর্তির মতো সঞ্চরণ করে, এবং যদিও কোনো অজ্ঞপথিক অতর্কিতে এই পথে আসিয়া পড়ে, সেও দ্রুত পদে যেন সন্ত্রস্তভাবে ইহার এলাকা অতিক্রম করিয়া যায়। আমি কি করিয়া এই পাড়াতে আসিয়া এক মেসের অধিবাসী হইয়া পড়িয়াছিলাম তাহা বিশদ করিয়া লিখিতে গেলে পুঁথি বাড়িয়া যাইবে। এইটুকু বলিলেই যথেষ্ট হইবে। দিনের বেলা পাড়াটা দেখিয়া মনে কোনো প্রকার সন্দেহ হয় নাই, এবং মেসের দ্বিতলে বেশ বড় হাওয়াদার ঘর খুব সস্তায় পাইয়া বাক্য ব্যয় না করিয়া তাহা অধিকার করিয়াছিলাম। পরে যখন জানিতে পারিলাম এই পাড়ার মাসের মধ্যে ২-৩টি মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়িয়া থাকিতে দেখা যায়, এবং নানা কারণে সপ্তাহে অন্তত একবার করিয়া পুলিশ রেড হইয়া থাকে, তখন কিন্তু বাসাটার উপর এমন মমতা জন্মিয়া গিয়াছে যে আবার তল্পিতল্পা তুলিয়া নতুন বাসায় উঠিয়া যাইবার প্রবৃত্তি হয় নাই। বিশেষত সন্ধ্যার পর আমি নিজের লেখাপড়ার কাজেই নিমগ্ন হইয়া থাকিতাম। বাড়ির বাইরে হইবার কোনো উপলক্ষও ছিল না, তাই ব্যক্তিগতভাবে বিপদে পড়িবার আশঙ্কাও কখনো হয় নাই। আমাদের বাসার উপরতলায় সর্বশুদ্ধ 5টি ঘর ছিল। প্রত্যেকটিতে একজন করিয়া ভদ্রলোক থাকিতেন। তাহারা সকলেই চাকরিজীবী এবং বয়স্ক। শনিবারে বাড়ি যাইতেন, আবার সোমবারে ফিরিয়া অফিস যাতায়াত আরম্ভ করিতেন। ইহারা অনেকদিন হইতে এই মেসে বাস করিতেছেন। সম্প্রতি একজন কাজ হইতে অবসর লইয়া বাড়ি চলিয়া যাওয়ায় তাহারই শূন্য ঘর আমি দখল করিয়াছিলাম। সন্ধ্যার পর তাসের বা পাশার আড্ডা বসিত। সেই সময় মেসের অধিবাসীদের কণ্ঠস্বর ও উত্তেজনা কিছুটা উগ্র ভাব ধারণ করিত। অশ্বিনীবাবু পাকা খেলোয়াড় ছিলেন। তাহার স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘনশ্যামবাবু। ঘনশ্যামবাবু হারিয়া গেলে চেঁচামেচি করিতেন। তারপর ঠিক রাত ৯টার সময় বামুন ঠাকুর আসিয়া জানাইত যে আহার প্রস্তুত। তখন আবার ইহারা শান্তভাবে উঠিয়া আহার সমাধা করিয়া যে যাহার ঘরে যাইয়া শুইয়া পড়িতেন। এইরূপ নিরুৎপাত শান্তিতে মেসের বৈচিত্র্যহীন দিনগুলি কাটিতেছিল। আমিও আসিয়া নির্বিবাদে এই প্রশান্ত জীবনযাত্রা বরণ করিয়া লইয়াছিলাম। বাসার নিচের তলার ঘরগুলি লইয়া বাড়িওয়ালা নিজে থাকিতেন। ইনি একজন হোমিওপ্যাথ ডাক্তার, নাম অনুকূলবাবু। বেশ সরল সদালাপী লোক। বোধহয় বিবাহ করেন নাই, কারণ বাড়িতে স্ত্রী পরিবার কেহই ছিল না। তিনি মেসের খাওয়া দাওয়া ও ভাড়াটেদের সুখ স্বাচ্ছন্দ্য সম্বন্ধে তত্ত্বাবধান করিতেন। এমন পরিপাটিভাবে তিনি সমস্ত কাজ করিতেন যে কোনো দিক দিয়া কাহারও অনুযোগ করিবার অবকাশ থাকিত না। মাসের গোড়ায় বাড়ি ভাড়া ও খোরাকি বাবদ 25 টাকা তাহার হাতে ফেলিয়া দিয়া সকল বিষয়ে নিশ্চিন্ত হওয়া যাইত। পাড়ার দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ডাক্তারের বেশ পসার ছিল। সকালে ও বিকালে তাহার বসিবার ঘরে রোগীর ভিড় লাগিয়া থাকিত। তিনি ঘরে বসিয়া সামান্য মূল্যে ঔষধ বিতরণ করিতেন। রোগীর বাড়িতে বড় একটা যাইতেন না, গেলেও ভিজিট লইতেন না। এই জন্য পাড়া প্রতিবেশী সকলেই তাহাকে অত্যন্ত খাতির ও শ্রদ্ধা করিত। আমিও অল্পকালের মধ্যেই তাহার প্রতি ভারী অনুরক্ত হইয়া পড়িয়াছিলাম।
বেলা 10টার মধ্যে মেসের অন্যান্য সকলে অফিসে চলিয়া যাইত। বাসায় আমরা 2 জন পড়িয়া থাকিতাম। স্নানাহার প্রায় একসঙ্গেই হইত। তারপর দুপুরবেলাটাও গল্পে গুজবে সংবাদপত্রের আলোচনায় কাটিয়া যাইত। ডাক্তার অত্যন্ত নিরীহ ভালো মানুষ লোক হইলেও ভারী চমৎকার কথা বলিতে পারিতেন। বছর 40-এর মতোই তার বয়স। বিশ্ববিদ্যালয়ের কোনো উপাধিও তার ছিল না, কিন্তু ঘরে বসিয়া এত বিভিন্ন বিষয়ের জ্ঞান তিনি অর্জন করিয়াছিলেন যে তাহার কথা শুনিতে শুনিতে বিস্ময় বোধ হইত। বিস্ময় প্রকাশ করিলে তিনি লজ্জিত হইয়া বলিতেন, আর তো কোনো কাজ নেই, ঘরে বসে বসে কেবল বই পড়ি। আমার যা কিছু সংগ্রহ সব বই থেকে। এই বাসায় মাস 2 কাটিয়া যাইবার পর একদিন বেলা আন্দাজ 10টার সময় আমি ডাক্তারবাবুর ঘরে বসিয়া তাহার খবরের কাগজখানা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছিলাম। অশ্বিনীবাবু পান চিবাইতে চিবাইতে অফিস চলিয়া গেলেন। তারপর ঘনশ্যামবাবু বাহির হইলেন। দাঁতের ব্যথার জন্য 1 পুরিয়া ঔষধ ডাক্তারবাবু হইতে লইয়া তিনি অফিস যাত্রা করিলেন। বাকি 2 জনও একে একে নিষ্ক্রান্ত হইলেন। সারাদিনের জন্য বাসা খালি হইয়া গেল। ডাক্তারবাবুর কাছে তখনও 2-1 জন রোগী ছিল। তাহারা ঔষধ লইয়া একে একে বিদায় হইলে তিনি চশমাটা কপালে তুলিয়া দিয়া জিজ্ঞাসা করিলেন, কাগজে কিছু খবর আছে কিনা? কাল বৈকালে আমাদের পাড়ায় পুলিশের খানা তল্লাশি হয়ে গিয়েছে। ডাক্তার হাসিয়া বলিলেন, সে তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। কোথায় হলো? এই কাছেই 36 নম্বরে শেখ আব্দুল গফুর বলে এক লোকের বাড়িতে। ডাক্তার বলিলেন, আরে লোকটাকে তো আমি চিনি, প্রায় আমার কাছ থেকে ওষুধ নিতে আসে। কি জন্য খানা তল্লাশি হয়েছে কিছু লিখেছে? কোকেন, এই যে পড়ুন না বলিয়া আমি দৈনিক কালকেতু তাহার দিকে আগাইয়া দিলাম। ডাক্তার চশমা জোড়া পুনশ্চ নাসিকার উপর নামাইয়া পড়িতে লাগিলেন। গতকাল অঞ্চলে 36 নম্বর স্ট্রিটে শেখ আব্দুল গফুর নামক জনৈক চর্ম ব্যবসায়ীর বাড়িতে পুলিশের খানা তল্লাশি হইয়া গিয়াছে, কিন্তু কোনো বেআইনি মাল পাওয়া যায় নাই। পুলিশের অনুমান এই অঞ্চলে কোথাও একটি কোকেনের গুপ্ত আড়ত আছে। সেখান হইতে সর্বত্র কোকেন সরবরাহ হয়। একদল চতুর অপরাধী পুলিশের চোখে ধুলি নিক্ষেপ করিয়া বহুদিন যাবৎ এই আইন বিগর্হিত ব্যবসা চালাইতেছে। কিন্তু পরিতাপের বিষয়, এই অপরাধীদের নেতা কে এবং ইহাদের গুপ্ত ভাণ্ডার কোথায় তাহা বহু অনুসন্ধানেও নির্ণয় করা যাইতেছে না। ডাক্তার একটু চিন্তা করিয়া বলিলেন, কথাটা ঠিক। আমারও সন্দেহ হয় কাছে পিঠে কোথাও কোকেনের একটা মস্ত আড্ডা আছে। 2-1 বার তার ইশারা আমি পেয়েছি। জানেন তো, নানা রকম লোক আমার কাছে ঔষধ নিতে আসে। আর যাই করুক, যে কোকেনখোর সে ডাক্তারের কাছে কখনো আত্মগোপন করতে পারে না। কিন্তু ওই আব্দুল গফুর লোকটাকে তো আমার কাছে কোকেনখোর বলে মনে হয় না, বরং সে যে পাকা আফিমখোর এই কথা জোর দিয়ে বলতে পারি। সে নিজেও সে কথা গোপন করে না। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা অনুকূল বাবু, এই পাড়ায় যে এত খুন হয় তার কারণ কি? ডাক্তার বলিলেন, তার তো খুব সহজ কারণ রয়েছে। যারা গোপনে আইন ভঙ্গ করে একটা বিরাট ব্যবসা চালাচ্ছে তাদের সর্বদাই ভয় পাছে ধরা পড়ে। সুতরাং দৈবক্রমে কেউ যদি তাদের গুপ্ত কথা জানতে পেরে যায়, তখন তাকে খুন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। ভেবে দেখুন, আমি যদি কোকেনের ব্যবসা করি আর আপনি যদি দৈবাত সেই কথা জানতে পেরে যান, তাহলে আপনাকে বাঁচতে দেয়া আমার পক্ষে আর নিরাপদ হবে কি? আপনি যদি কথাটি পুলিশের কাছে ফাঁস করে দেন, তাহলে তো আমি জেলে যাবই, সঙ্গে সঙ্গে এত বড় একটা ব্যবসা ভেস্তে যাবে, লক্ষ লক্ষ টাকার মাল বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি কি তা হতে দিতে পারি? বলিয়া তিনি হাসিতে লাগলেন। আমি বলিলাম, আপনি অপরাধীদের মনস্তত্ত্ব বেশ অনুশীলন করেছেন দেখছি। হ্যাঁ, ওইদিকে আমার খুব ঝোঁক আছে বলিয়া আড়মোড়া ভাঙিতে ভাঙিতে তিনি উঠিয়া দাঁড়াইলেন। আমিও উঠি উঠি করতেছি, এমন সময় একটি লোক আসিয়া প্রবেশ করিল। তাহার বয়স বোধ করি 23-24 হইবে। দেখিলে শিক্ষিত ভদ্রলোক বলিয়া মনে হয়। গায়ের রং ফর্সা, বেশ সুশ্রী সুগঠিত চেহারা, চোখে মুখে বুদ্ধির একটা ছাপ আছে, কিন্তু বোধহয় সম্প্রতি কোনো কষ্টে পড়িয়াছে, কারণ বেশভূষার কোনো যত্ন নাই। চুলগুলি অবিন্যস্ত, গায়ের কামিজটা ময়লা, এমনকি পায়ের জুতা জোড়াও কালির অভাবে রুক্ষ ভাব ধারণ করিয়াছে। মুখে একটা উৎকণ্ঠিত আগ্রহের ভাব। আমার দিক হইতে অনুকূলবাবুর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, শুনলাম এটা একটা মেস, জায়গা খালি আছে কি? ঈষৎ বিস্ময়ে আমরা 2 জনই তাহার দিকে চাহিয়াছিলাম। অনুকূলবাবু মাথা নাড়িয়া বলিলেন, না। তবে মশাইয়ের কি করা হয়? লোকটি ক্লান্তভাবে রোগীর বেঞ্চের উপর বসিয়া পড়িয়া বলিলেও, উপস্থিত চাকরির জন্য দরখাস্ত দেওয়া হয় আর মাথা গোজবার জন্য একটা আস্তানা খোঁজা হয়। কিন্তু এই হতভাগা শহরে একটা মেসও কি খালি পাওয়ার জো নেই? সব কানায় কানায় ভর্তি হয়ে আছে।
সহানুভূতির স্বরে অনুকূলবাবু বলিলেন, সিজনের মাঝখানে মেজ বাসায় জায়গা পাওয়া বড়ই মুশকিল। মহাশয়ের নাম কি? অতুলচন্দ্র মিত্র। কলকাতায় এসে পর্যন্ত চাকরি সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। দেশে ঘটিবাটি বিক্রি করে যে কটা টাকা এনেছিলাম তাও প্রায় শেষ হয়ে এলো। গোটা 25-30 মতো বাকি আছে, কিন্তু 2 বেলা হোটেলে খেলে সেও আর কতদিন বলুন। তাই একটি ভদ্রলোকের মেস খুঁজছি। বেশি দিন নয়, মাসখানেকের মধ্যেই একটা হেস্তনেস্ত হয়ে যাবে। এই কটা দিনের জন্য 2 বেলা 2টো শাক ভাত আর একটু জায়গা পেলেই আমার আর কিচ্ছু দরকার নেই। অনুকূলবাবু বলিলেন, বড় দুঃখিত হলাম অতুলবাবু, কিন্তু আমার এখানে সব ঘরই ভর্তি। অতুল একটি নিঃশ্বাস ফেলিয়া বলিল, তবে আর উপায় কি বলুন, আবার বেরোই, দেখি যদি ওড়িয়াদের আড্ডায় একটু জায়গা পাই। আর তো কিছু নয়, ভয় হয় রাত্রিরে ঘুমুলে হয়তো টাকাগুলো চুরি করে নেবে। 1 গ্লাস জল খাওয়াতে পারেন? ডাক্তার জল আনিতে গেলেন। লোকটির অসহায় অবস্থা দেখিয়া আমার মনে বড় দয়া হইল। একটু ইতস্তত করিয়া বলিলাম, আমার ঘরটা বেশ বড় আছে, 2 জনে থাকলে অসুবিধা হইবে না। তা আপনার যদি কোনো আপত্তি না থাকে। অতুল লাফাইয়া উঠিয়া বলিল, আপত্তি? কি বলেন মশাই, স্বর্গ হাতে পাবো। তাড়াতাড়ি ট্যাক হইতে কতগুলো নোট ও টাকা বাহির করিয়া বলিল, কত দিতে হবে? টাকাটা আগাম নিয়ে নিলে ভালো হতো না? আমার কাছে আবার। তাহার আগ্রহ দেখিয়া আমি হাসিয়া বলিলাম, থাক, টাকা পরে দেবেন, এখন তাড়াহুড়োর কিছু নেই। ডাক্তারবাবু জল লইয়া ফিরিয়া আসিলেন। তাহাকে বলিলাম, ইনি সংকটে পড়েছেন, তাই আপাতত আমার ঘরেই থাকুন, আমার কোনো কষ্ট হবে না। অতুল কৃতজ্ঞতায় গদগদ স্বরে বলিল, আমার ওপর ভারী দয়া করেছেন ইনি, কিন্তু বেশি দিন আমি কষ্ট দেব না। ইতিমধ্যে যদি অন্য কোথাও জায়গা পেয়ে যাই তাহলে সেখানেই উঠে যাব, বলিয়া জলপানান্তে গ্লাসটা নামাইয়া রাখিল। ডাক্তার একটু বিস্মিতভাবে আমার দিকে ফিরিয়া বলিলেন, আপনার ঘরে? তা বেশ, আপনার যখন অমত নেই তখন আমি আর কি বলবো। আপনার সুবিধাও হবে, ঘর ভাড়াটা ভাগাভাগি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বলিলাম, সেই জন্য নয়, উনি বিপদে পড়েছেন। ডাক্তার হাসিয়া বলিলেন, সে তো বটেই। তা আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন গে অতুলবাবু, এইখানে আপাতত থাকুন। আগে হ্যাঁ, জিনিসপত্র সামান্যই, একটা বিছানা আর একটা ক্যাম্বিসের ব্যাগ 1 হোটেলের দারোয়ানের কাছে রেখে এসেছি, এখনই নিয়ে আসছি। আমি বলিলাম, হ্যাঁ, স্নানাহার এখানেই করবেন। তাহলে তো ভালোই হয়। কৃতজ্ঞ দৃষ্টিতে আমার পানে চাহিয়া অতুল বাহির হইয়া গেল। সে চলিয়া গেলে আমরা কিছুক্ষণ নীরব হইয়া রইলাম। অনুকূলবাবু অন্যমনস্কভাবে কোচার খুঁটে চশমার কাঁচ পরিষ্কার করিতে লাগিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি ভাবছেন ডাক্তারবাবু? ডাক্তার চমক ভাঙিয়া বলিলেন, কিছু না, বিপন্নকে আশ্রয় দেওয়া উচিত, আপনি ভালোই করেছেন। তবে কি জানেন, অজ্ঞাত কুলশীল্য শাস্ত্রের একটা বচন আছে। যাক, আশা করি কোনো ঝঞ্ঝাট উপস্থিত হবে না, বলিয়া তিনি উঠিয়া পড়িলেন। অতুল মিত্র আমার ঘরে আসিয়া বাস করিতে লাগিল। অনুকূলবাবুর কাছে একটা বাড়তি তক্তপোষ ছিল, তিনি সেইখানা অতুলের ব্যবহারের জন্য উপরে পাঠাইয়া দিলেন। অতুল দিনের বেলায় বড় একটা বাসায় থাকিত না। সকালে উঠিয়া চাকরির সন্ধানে বাহির হইয়া যাইত, বেলা 10টা-11টার সময় ফিরিত, আবার স্নানাহারের পর বাহির হইত। কিন্তু যতটুকু সময় সে বাসায় থাকতো তাহারই মধ্যে বাসার সকলের সঙ্গে বেশ সম্প্রীতি জমাইয়া তুলিয়াছিল। সন্ধ্যার পর খেলার মজলিসে তাহার ডাক পড়িত, কিন্তু সে তাসপাশা খেলিতে জানিত না। তাই কিছুক্ষণ সেখানে বসিয়া আস্তে আস্তে নিচে নামিয়া গিয়া ডাক্তারের সহিত গল্পগুজব করিত। আমার সঙ্গে তাহার বেশ ভাব হইয়া গিয়াছিল। 2 জনের একই বয়স, তার উপর একই ঘরে নিত্য ওঠা বসা, সুতরাং আমাদের সম্বোধন আপনি হইতে তুমিতে নামিতে বেশি বিলম্ব হয় নাই। অতুল আসিবার পর হপ্তাখানেক বেশ নিরুপদ্রবে কাটিয়া গেল। তারপর মেসে নানা রকম বিচিত্র ব্যাপার ঘটিতে আরম্ভ করিল। সন্ধ্যার পর অতুল ও আমি অনুকূলবাবুর ঘরে বসিয়া গল্প করিতেছিলাম। রোগীর ভিড় কমিয়া গিয়াছিল। 2-1 মাঝে মাঝে আসিয়া রোগীর বিবরণ বলিয়া ওষুধ লইয়া যাইতেছিল। অনুকূলবাবু আমাদের সঙ্গে কথা কহিতে কহিতে ঔষধ দিতেছিলেন ও হাত বাক্সে পয়সা তুলে রাখিতেছিলেন। গতরাত্রিতে প্রায় আমাদের বাসার সম্মুখে একটা খুন হইয়া গিয়াছিল। আজ সকালে রাস্তার উপর লাশ আবিষ্কৃত হইয়া একটু উত্তেজনা সৃষ্টি করিয়াছিল। আমরা সেই বিষয়েই আলোচনা করিতেছিলাম। বিশেষ উত্তেজনার কারণ এই যে, লাশ দেখিয়া লোকটাকে দরিদ্র শ্রেণীর ভাটিয়া বলিয়া মনে হইলেও তাহার কোমরের গেজের ভিতর হইতে 100 টাকার 10 কেতা নোট পাওয়া গিয়াছিল। ডাক্তার বলিতেছিলেন, এ কোকেন ছাড়া আর কিছুই না। ভেবে দেখুন, টাকার লোভে যদি খুন করত তাহলে ওর কোমরে 1000 টাকার নোট পাওয়া যেত না। আমার মনে হয় লোকটা কোকেনের খরিদ্দার ছিল। কোকেন কিনতে এসে কোকেন ব্যবসায়ীদের সম্পর্কে কোনো মারাত্মক গুপ্ত কথা জানতে পারে।
হয়তো তাদের পুলিশের ভয় দেখায়, ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তারপরেই ব্যাস খতম। অতুল বলিল, কে জানে মশাই, আমার তো ভারী ভয় লাগছে। আপনাদের এই পাড়ায় আপনারা আছেন কি করে? আমি আগে যদি জানতুম তাহলে। ডাক্তার হাসিয়া বলিলেন, তাহলে ওড়িয়াদের আড্ডাতেই যেতেন। আমাদের কিন্তু ভয় করে না। আমি তো প্রায় 10-12 বছর ধরে এই পাড়ায় আছি, কিন্তু কারো কথায় থাকি না বলে কখনো কোনো হাঙ্গামায় পড়তে হয়নি। অতুল ফিসফিস করিয়া বলিল, ডাক্তারবাবু, আপনি নিশ্চয়ই কিছু জানেন না। হঠাৎ পিছনে খুট করিয়া একটা শব্দ শুনিয়া ফিরিয়া দেখি আমাদের মেসের অশ্বিনীবাবু দরজার ফাঁকে মুখ বাড়াইয়া আমাদের কথা শুনিতেছেন। তাহার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা দেখিয়া আমি সবিস্ময়ে বলিলাম, কি হয়েছে অশ্বিনীবাবু, আপনি এই সময় নিচে যে? অশ্বিনীবাবু থতমত খাইয়া বলিলেন, না কিছু না, এমনি 1 পয়সার বিড়ি কিনতে বলিতে বলিতে তিনি সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেলেন। আমরা পরস্পর মুখ তাকাতাকি করিলাম। পৌঢ় গম্ভীর প্রকৃতির অশ্বিনীবাবুকে আমরা সকলেই শ্রদ্ধা করিতাম। তিনি হঠাৎ নিঃশব্দে নিচে নামিয়া আসিয়া আড়ি পাতিয়া আমাদের কথা শুনিতেছিলেন কেন? রাত্রিরে আহারে বসিয়া জানিতে পারিলাম অশ্বিনীবাবুর পূর্বেই খাওয়া দাওয়া শেষ করিয়াছেন। আহার আনতে অভ্যাস মতো একটা চুরুট শেষ করিয়া শয়ন ঘরে প্রবেশ করিয়া দেখি অতুল মেঝের উপর কেবল একটা বালিশ ফেলাইয়া শুইয়া আছে। একটু বিস্মিত হইলাম, কারণ এমন কিছু গরম পড়ে নাই যে মেঝেতে শোয়া প্রয়োজন হইতে পারে। ঘর অন্ধকার ছিল, অতুলও কোনো সাড়া দিল না। তাই ভাবিলাম সে ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়িয়াছে। আমার তখনও ঘুমের কোনো তাগিদ ছিল না, কিন্তু আলো জ্বালিয়া পড়িতে বা লিখিতে বসিলে হয়তো অতুলের ঘুম ভাঙিয়া যাইতে পারে, তাই খালি পায়ে ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগলাম। কিছুক্ষণ এইভাবে বেড়াইবার পর হঠাৎ মনে হইল, যাই অশ্বিনীবাবুকে জিজ্ঞাসা করিয়া আসি, তাহার কোনো অসুখ বিসুখ করিয়াছে কিনা। আমার 2খানা ঘর পরেই অশ্বিনী বাবুর ঘর। গিয়া দেখিলাম তাহার দরজা খোলা, বাহির হইতে ডাক দিয়া সাড়া পাওয়া গেল না। তখন কৌতূহলী হইয়া ঘরে ঢুকিলাম। দ্বারের পাশেই সুইচ ছিল। আলো জ্বালিয়া দেখিলাম ঘরে কেহ নাই। রাস্তার ধারে জানলাটা দিয়া উকি মারিয়া দেখিলাম, কিন্তু রাস্তাতেও তাহাকে দেখিতে পাইলাম না। তাই তো এত রাত্রে ভদ্রলোক কোথায় গেলেন? অকস্মাৎ মনে হইল হয়তো ডাক্তারের নিকট ঔষধ লইতে গিয়াছেন। তাড়াতাড়ি নিচে নামিয়া গেলাম। ডাক্তারের দরজা ভিতর হইতে বন্ধ। এত রাত্রে নিশ্চয়ই তিনি শুইয়া পড়িয়াছেন। বন্ধ দরজার সম্মুখে অনিশ্চিতভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ফিরিয়া আসিতেছি। এমন সময় ঘরের ভিতর গলার শব্দ শুনিতে পাইলাম। অত্যন্ত উত্তেজিত চাপা কণ্ঠে অশ্বিনীবাবু কথা কহিতেছেন। একবার লোভ হইল কান পাতিয়া শুনি কি কথা, কিন্তু পরক্ষণেই সেই ইচ্ছা দমন করিলাম। হয়তো অশ্বিনীবাবু কোনো রোগের কথা বলিতেছেন, আমার শোনা উচিত নয়। পা টিপিয়া টিপিয়া উপরে ফিরিয়া আসিলাম। ঘরে আসিয়া দেখিলাম অতুল পূর্ববৎ মেঝের উপর শুয়ে আছে। আমাকে দেখিয়া ঘাড় তুলিয়া বলিল, কি অশ্বিনীবাবু ঘরে নেই? আমি বিস্মিত হইয়া বলিলাম, না, তুমি জেগেছিলে? হ্যাঁ, অশ্বিনীবাবু নিচে ডাক্তারের ঘরে আছেন। তুমি জানলে কি করে? কি করে জানলুম, যদি দেখতে চাও এই বালিশে কান রেখে মাটিতে শো। কি হে, মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? মাথা ঠিক আছে, শুয়েই দেখো না। কৌতূহলের বশবর্তী হইয়া অতুলের মাথার পাশে মাথা রাখিয়া শুইলাম। কিছুক্ষণ স্থির হইয়া থাকিবার পর অস্পষ্ট কথাবার্তার শব্দ কানে আসিতে লাগিল। তারপর পরিষ্কার শুনিতে পাইলাম অনুকূলবাবু বলিতেছেন, আপনি বড় উত্তেজিত হয়েছেন। ওটা আপনার দৃষ্টি বিভ্রম ছাড়া আর কিছু নয়। ঘুমের ঘরে মাঝে মাঝে অমন হয়। আমি ঔষধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন গিয়ে। কাল সকালে উঠে যদি আপনার ওই বিশ্বাস থাকে, তখন যা হয় করবেন। উত্তর অশ্বিনীবাবু কি বললেন ধরা গেল না। চেয়ার টানার শব্দে বুঝিলাম দুইজন উঠিয়া পড়িলেন। আমিও ভূসজ্জা সারিয়া উঠিয়া বসিলাম। বলিলাম, ডাক্তারের ঘরটা যে আমার ঘরের একেবারে নিচেই, তা মনে ছিল না। কিন্তু কি ব্যাপার বলতো, অশ্বিনীবাবুর হয়েছে কি? অতুল হাই তুলিয়া বলিল, ভগবান জানেন। রাত হলো, এবার বিছানায় উঠে শুয়ে পড়া যাক। আমি সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করিলাম, তুমি মাটিতে শুয়েছিলে কেন? অতুল বলিল, সমস্ত দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। মেঝেটা বেশ ঠান্ডা বোধ হলো, তাই শুয়ে পড়লুম। ঘুমও একটু এসেছিল। এমন সময় ওদের কথাবার্তায় চটকা ভেঙে গেল। সিঁড়িতে অশ্বিনীবাবুর পায়ের শব্দ শুনিতে পাইলাম। তিনি নিজের ঘরে ঢুকিয়া সশব্দে দরজা বন্ধ করিয়া দিলেন। ঘড়িতে দেখিলাম রাত্রি প্রায় 11টা বাজে। অতুল শুইয়া পড়িয়াছিল। মেসও একেবারে নিশুতি হইয়া গিয়াছে। আমি বিছানায় শুইয়া অশ্বিনীবাবুর কথাই ভাবিতে ভাবিতে ঘুমাইয়া পড়িলাম। সকালে অতুলের ঠেলা খাইয়া ধর্মর করিয়া উঠিয়া বসিলাম। বেলা 7টা বাজিয়াছে। অতুল বলিল, ওহে ওঠো ওঠো, গতিক ভালো ঠেকছে না। কেন, কি হয়েছে?
অশ্বিনীবাবু ঘরের দরজা খুলছেন না, ডাকাডাকিতেও সাড়া পাওয়া যাচ্ছে না। কি হয়েছে তার তা বলা যায় না, তুমি এসো বলিয়া সে ঘর হইতে তাড়াতাড়ি বাহির হইয়া গেল। আমিও তাহার পশ্চাতে বাহিরে আসিয়া দেখিলাম অশ্বিনীবাবুর দরজার সম্মুখে সকলেই উপস্থিত আছেন। উৎকণ্ঠিত জল্পনা ও দ্বার ঠেলাঠেলি চলিতেছে। নিচে হইতে অনুকূলবাবুও আসিয়াছেন। দুশ্চিন্তা ও উৎকণ্ঠা ক্রমে বাড়িয়াই চলিল, কারণ অশ্বিনীবাবু এত বেলা পর্যন্ত কখনো ঘুমান না। তাছাড়া যদি ঘুমাইয়া পড়িয়াই থাকেন তবে এত হাঁক ডাকেও জাগিতেছেন না কেন? অতুল অনুকূলবাবুর কাছে গিয়া বলিল, দেখুন দরজা ভেঙে ফেলা যাক, আমার তো ভালো বোধ হচ্ছে না। অনুকূলবাবু বলিলেন, হ্যাঁ সে আর বলতে, ভদ্রলোক হয়তো মূর্ছিত হয়ে পড়ে আছেন, নইলে জবাব দিচ্ছেন না কেন? আর দেরি নয়, অতুলবাবু দরজা ভেঙে ফেলুন। 1.5 ইঞ্চি পুরু কাঠের দরজা, তার উপর ইয়েল লক লাগানো। কিন্তু অতুল এবং আরো 2-3 জন একসঙ্গে সজোরে ধাক্কা দিতেই বিলাতি তালা ভাঙিয়া ঝনঝন শব্দে দরজা খুলিয়া গেল। তখন মুক্ত দ্বার পথে যে বস্তুটি সকলের দৃষ্টিগোচর হইল, তাহা দেখিয়া বিস্ময়ে ভয়ে কাহারও মুখে কথা ফুটিল না। স্তম্ভিত হইয়া সকলে দেখিলাম দরজার ঠিক সম্মুখেই অশ্বিনীবাবু ঊর্ধ্বমুখ হইয়া পড়িয়া আছেন। তাহার গলা এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত কাটা, মাথা ও ঘাড়ের নিচে পুরু হইয়া রক্ত জমিয়া যেন লাল মখমলের গালিচা বিছাইয়া দিয়াছে। আর তাহার প্রক্ষিপ্ত প্রসারিত দক্ষিণ হস্তে একটি রক্তমাখানো খুর তখনও যেন জিঘাংসা ভরে হাসিতেছে। নিশ্চল জড়পিণ্ডবৎ আমরা কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম। তারপর অতুল ও ডাক্তার একসঙ্গে ঘরে ঢুকিলেন। ডাক্তার বিহ্বলভাবে অশ্বিনীবাবুর বিভৎস মৃতদেহের প্রতি তাকাইয়া থাকিয়া কম্পিত স্বরে বলিলেন, কি ভয়ানক! শেষে অশ্বিনীবাবু আত্মহত্যা করিলেন? অতুলের দৃষ্টি কিন্তু মৃতদেহের দিকে ছিল না। তাহার 2 চক্ষু তলোয়ারের ফলার মতো ঘরের চারিদিকে ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছিল। সে একবার বিছানাটা দেখিল, রাস্তার ধারের খোলা জানালা দিয়া উকি মারিল, তারপর ফিরিয়া শান্ত কণ্ঠে বলিল, আত্মহত্যা নয় ডাক্তারবাবু, এই খুন, নৃশংস নরহত্যা। আমি পুলিশ ডাকতে চললুম, আপনারা কেউ কোনো জিনিস ছোবেন না। অনুকূলবাবু বলিলেন, বলেন কি অতুলবাবু, খুন? কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, তাছাড়া ওটা, বলিয়া অঙ্গুলি নির্দেশ করিয়া মৃতের হস্তে রক্তাক্ত খুরটা দেখাইলেন। অতুল মাথা নাড়িয়া বলিল, তা হোক, তবু এ খুন। আপনারা থাকুন, আমি এখনই পুলিশ ডেকে আনছি। সে দ্রুত পদে নিষ্ক্রান্ত হইয়া গেল। ডাক্তারবাবু কপালে হাত দিয়া সেইখানেই বসিয়া পড়িলেন। বলিলেন, শেষে আমার বাসাতেই এই ব্যাপার হলো। পুলিশের কাছে মেসের চাকর বামুন হইতে আরম্ভ করিয়া আমাদের সকলেরই এজাহার হইল। যে যাহা জানি বলিলাম, কিন্তু কাহারও জবানবন্দিতে এমন কিছু প্রকাশ পাইল না যাহাতে অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ অনুমান করা যাইতে পারে। অশ্বিনীবাবু অত্যন্ত নির্বিরোধী লোক ছিলেন। মেস ও অফিস ব্যতীত অন্য কোথাও তাহার বন্ধুবান্ধব কেহ ছিল বলিয়াও জানা গেল না। তিনি প্রতি শনিবারে বাড়ি যাইতেন। 10-12 বৎসর এই রূপেই চলিয়া আসিতেছে, কখনো ব্যতিক্রম হয় নাই। কিছুদিন হইতে তিনি বহুমূত্র রোগে ভুগিতেছিলেন। এইরূপ গোটা কয়েক সাধারণ কথাই প্রকাশ পাইল। ডাক্তার অনুকূলবাবুও এজাহার দিলেন। তিনি যাহা বলিলেন তাহাতে অশ্বিনীবাবুর মৃত্যুর রহস্য পরিষ্কার না হইয়া যেন আরো জটিল হইয়া উঠিল। তাহার জবানবন্দি সম্পূর্ণ উদ্ধৃত করিতেছি। গত 12 বৎসর যাবৎ অশ্বিনীবাবু আমার বাসায় ছিলেন। তার বাড়ি বর্ধমান জেলার হরিহরপুর গ্রামে। তিনি সওদাগরি অফিসে কাজ করতেন। 120 টাকা আন্দাজ মাইনে পেতেন। এত অল্প মাহিনায় পরিবার নিয়ে কলকাতায় থাকার সুবিধা হয় না, তাই তিনি একলাই মেসে থাকতেন। এই মেসের প্রায় সকলেই তাই করে থাকেন। অশ্বিনীবাবুকে আমি যদ্দূর জানি, তিনি সরল প্রকৃতির কর্তব্যনিষ্ঠ লোক ছিলেন। কখনো কারোর পাওনা ফেলে রাখতেন না। কারোর কাছে 1 পয়সা ধার ছিল না। কোনো বদখেয়াল বা নেশা ছিল বলেও আমার জানা নেই। মেসের সকলেই এই বিষয়ে সাক্ষী দিতে পারবেন। এই 12 বৎসরের মধ্যে তার সম্বন্ধে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছুই আমি কখনোই লক্ষ্য করিনি। তিনি গত কয়েক মাস থেকে ডায়াবেটিসে ভুগছিলেন। আমারই চিকিৎসাধীন ছিলেন, কিন্তু তার মানসিক রোগের কোনো লক্ষণ ইতিপূর্বে চোখে পড়েনি। কাল হঠাৎ তার চালচলনে একটা অপ্রকৃতিস্থ ভাব প্রথমে লক্ষ্য করলাম। কাল বেলা 9:45টার দিকে তিনি ও আমি আমার ডাক্তারখানায় বসেছিলাম। হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন, ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে। একটু আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে দেখলুম। তাকে আমার অত্যন্ত বিচলিত মনে হলো। জিজ্ঞেস করলাম, কি কথা? তিনি এদিক সেদিক চেয়ে চাপা গলায় বললেন, এখন নয়, আরেক সময়।
বলেই তাড়াতাড়ি করে অফিসে চলে গেলেন। সন্ধ্যার পর আমি, অজিতবাবু আর অতুলবাবু আমার ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ অজিতবাবু দেখতে পেলেন দরজার পাশে দাঁড়িয়ে অশ্বিনীবাবু আমাদের কথা শুনছেন। তাকে ডাকতেই তিনি যেন কোন গতিকে একটা কৈফিয়ত দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। আমরা সবাই অবাক হয়ে রইলুম, ভাবলুম কি হলো অশ্বিনীবাবুর। তারপর রাত্রি 10টার সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে এসে উপস্থিত হলেন। মুখ দেখেই বুঝলাম তার মানসিক অবস্থা প্রকৃতস্থ নয়। দরজা বন্ধ করে দিয়ে তিনি আবল তাবল নানা রকম কথা বলতে লাগলেন। কখনো বলেন ঘুমিয়ে ঘুমিয়ে ভীষণ বিভীষিকাময় স্বপ্ন দেখছেন, কখনো বলেন একটা ভয়ানক গুপ্ত রহস্য জানতে পেরেছেন। আমি তাকে ঠান্ডা করার চেষ্টা করলাম, কিন্তু তিনি ঝোঁকের মাথায় বকেই চললেন। শেষে আমি তাকে এক পুরিয়া ঘুমের ওষুধ দিয়ে বললুম, আজ রাতে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আপনার কথা শুনব। তিনি ঔষধ নিয়ে উপরে চলে এলেন। সেই তার সঙ্গে আমার শেষ দেখা। তারপর আজ সকালে এই কাণ্ড। তার ভাবগতিক দেখে তার মানসিক প্রকৃতিস্থতা সম্পর্কে আমার সন্দেহ হয়েছিল বটে, কিন্তু তিনি এই যে ক্ষণিক উত্তেজনার বশে আত্মঘাতী হবেন তা আমি কল্পনাও করিনি। অনুকূলবাবু নীরব হইলে দারোগা জিজ্ঞাসা করিলেন, আপনি মনে করেন এ আত্মহত্যা? অনুকূলবাবু বললেন, তাছাড়া আর কি হতে পারে, তবে অতুলবাবু বলিয়াছিলেন যে এ আত্মহত্যা নয়, অন্য কিছু। তিনি এ বিষয়ে হয়তো বেশি জানেন, অতএব তিনিই বলতে পারেন। দারোগা অতুলের দিকে ফিরিয়া বলিলেন, আপনিই না অতুলবাবু? এটা যে আত্মহত্যা নয় তা মনে করবার কোনো কারণ আছে? আছে। নিজের হাতে মানুষ অমন ভয়ানকভাবে নিজের গলা কাটতে পারে না। আপনি তো লাশ দেখেছেন, ভেবে দেখুন, এ অসম্ভব। দারোগা কিয়ৎকাল চিন্তা করে বললেন, হত্যাকারী কে আপনার কোনো সন্দেহ হয়? না। হত্যার কারণ কিছু অনুমান করতে পারেন কি? অতুল রাস্তার দিকে জানালাটা নির্দেশ করিয়া বলিল, ওই জানালাটা হত্যার কারণ। দারোগা সচকিত হইয়া বলিলেন, জানালা হত্যার কারণ? আপনি বলতে চান হত্যাকারী ওই জানালা দিয়ে ঢুকেছিল? না, হত্যাকারী দরজা দিয়েই ঘরে ঢুকেছিল। দারোগা মৃদু হাসিয়া বলিল, আপনার বোধহয় স্মরণ নেই, দরজা ভিতর থেকে বন্ধ ছিল। স্মরণ আছে। দারোগা ঈষৎ পরিহাসের স্বরে বলিলেন, তবে কি অশ্বিনীবাবু আহত হওয়ার পর দরজা বন্ধ করিয়া দিয়েছিলেন? না, হত্যাকারী অশ্বিনীবাবুকে হত্যা করার পরই বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। সে কি করে হতে পারে? অতুল মুখ টিপিয়া হাসিয়া বলিল, খুব সহজ, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। অনুকূলবাবু এতক্ষণ দরজাটার দিকে তাকাইয়াছিলেন। তিনি বলিয়া উঠিলেন, ঠিক তো, ঠিক তো, দরজা সহজেই বাইরে থেকে বন্ধ করা যায়। এতক্ষণ আমাদের মাথাতেই ঢোকেনি। দেখছেন না দরজায় যে ইয়ের লক লাগানো। দারোগা অপ্রস্তুত হইয়া বলিলেন, তাও তো বটে। অতুল বলিল, দরজা বাইরে থেকে টেনে দিলেই বন্ধ হয়ে যায়, তখন আর ভিতর থেকে ছাড়া খোলবার কোনো উপায় নেই। দারোগা প্রবীণ লোক, তিনি গালে হাত দিয়া ভাবিতে ভাবিতে বলিলেন, সে ঠিক, কিন্তু একটা জায়গায় খটকা লাগছে। অশ্বিনীবাবু যে রাত্রে দরজা খুলে শুয়েছিলেন তার কি কোনো প্রমাণ আছে? অতুল বলিল, না, বরঞ্চ তার উল্টো প্রমাণই আছে। আমি জানি তিনি দরজা বন্ধ করে শুয়েছিলেন। আমি বলিলাম, আমিও জানি, আমি তাকে দরজা বন্ধ করতে শুনেছি। দারোগা বলিলেন, তবে অশ্বিনীবাবু রাত্রে উঠে হত্যাকারীকে দরজা খুলে দিয়েছিলেন, এই অনুমানও তো সম্ভব বলে মনে হয় না। অতুল বলিল, না, কিন্তু আপনার বোধহয় স্মরণে নেই, অশ্বিনীবাবু গত কয়েক মাস ধরে একটা রোগে ভুগছিলেন। রোগে ভুগছিলেন? ওহ, ঠিক বলেছেন অতুলবাবু, কথাটা দেখি খেয়ালই ছিল না। দারোগা একটু মুরব্বিয়ানা স্বরে বলিলেন, আপনি দেখছি বেশ ইন্টেলিজেন্ট লোক, পুলিশে ঢুকে পড়ুন না, এই পথে আপনি উন্নতি করতে পারবেন। কিন্তু এদিকে ব্যাপার ক্রমেই ঘোরালো হয়ে উঠছে। যদি সত্যি এটা হত্যাকাণ্ড হয়, তাহলে হত্যাকারী যে ভয়ানক হুঁশিয়ার লোক তাতে সন্দেহ নেই। কারোর উপর আপনাদের সন্দেহ হয়? বলিয়া উপস্থিত সকলের মুখের দিকে চাইলেন। সকলেই নীরবে মাথা নাড়িলেন। অনুকূলবাবু বলিলেন, দেখুন, এই পাড়ায় প্রায়ই দু একটা খুন হয়। এই খবর অবশ্য আপনাদের কাছে নতুন নয়। পরশুদিনই আমাদের বাসার সামনে একটা খুন হয়ে গিয়েছে। এইসব দেখে আমার মনে হয় যে সবগুলো হত্যাই এক সুতোয় গাঁথা। একটার কিনারা হলেই অন্যটার কিনারা হবে, অবশ্য যদি অশ্বিনীবাবুর মৃত্যুকে হত্যাকাণ্ড বলে মেনে নেওয়া হয়। দারোগা বললেন, তা হতে পারে, কিন্তু অন্য খুনের কিনারা হবার আশায় বসে থাকলে অনন্তকাল বসেই থাকতে হবে। অতুল বলিল, দারোগা বাবু, যদি এই খুনের কিনারা করতে চান তাহলে ওই জানালাটার কথা ভালোভাবে ভেবে দেখবেন। দারোগা ক্লান্তভাবে কহিলেন, সব কথাই আমাদের ভালো করে ভেবে দেখতে হবে অতুল বাবু। এখন আপনাদের প্রত্যেকের ঘর আমি খানা তল্লাশ করতে চাই। তারপর উপরে নিচে সব ঘরেই পুঙ্খানুপুঙ্খানুরূপে খানা তল্লাশ করা হইল, কিন্তু কোথাও এমন কিছু পাওয়া গেল না
যাহার দ্বারা এই মৃত্যু রহস্যের উপর আলোকপাত হইতে পারে। অশ্বিনীবাবুর ঘরও যথারীতি অনুসন্ধান করা হইল, কিন্তু দু একটা অতি সাধারণ পারিবারিক চিঠিপত্র ছাড়া আর কিছুই পাওয়া গেল না। খুরের শূন্য খাপটা বিছানার পাশেই পড়িয়াছিল। তিনি নিজে ক্ষৌরকার্য করিতেন, এই কথা আমরা সকলেই জানিতাম। খাপটা চিনিতেও কষ্ট হইল না। অশ্বিনীবাবুর মৃতদেহ পূর্বেই স্থানান্তরিত করা হইয়াছিল। অতঃপর তাহার দরজায় তালা লাগাইয়া সিলমোহর করিয়া দারোগা বেলা 1:30 নাগাদ প্রস্থান করিলেন। অশ্বিনীবাবুর বাড়িতে তার পাঠানো হইয়াছিল। বৈকালে তাহার পুত্ররা ও অন্যান্য নিকটাত্মীয়বর্গ আসিয়া উপস্থিত হইলেন। তাহাদের বিস্মিত বিমূঢ় শোকের চিত্রের উপর জবনিকা টানিয়া দিলাম। আমরা অনাত্মীয় হইলেও অশ্বিনীবাবুর এই শোচনীয় মৃত্যুতে প্রত্যেকেই গভীরভাবে আহত হইয়াছিলাম। তাছাড়া নিজেদের প্রাণ লইয়াও কম আশঙ্কা হয় নাই। যেখানে পাশের ঘরে এরূপ ব্যাপার ঘটিতে পারে, সেখানে আমাদের জীবনেরই বা নিশ্চয়তা কি? মলিন সশঙ্ক অবসন্নতার ভিতর দিয়া এই বিপদ ভরাক্রান্ত দুর্দিন কাটিয়া গেল। রাত্রিকালে শয়নের পূর্বে ডাক্তারের ঘরে গিয়া দেখিলাম তিনি গম্ভীর মুখে স্তব্ধভাবে বসিয়া আছেন। এই একদিনের ঘটনায় তাহার শান্ত নিশ্চিহ্ন মুখের উপর কালো কালো রেখা পড়িয়া গিয়াছে। আমি তাহার পাশে বসিয়া বলিলাম, বাসার সকলেই তো মেস ছেড়ে চলে যাওয়ার জোগাড় করছেন। ম্লান হাসিয়া অনুকূলবাবু বলিলেন, তাদের তো দোষ দেওয়া যায় না অজিতবাবু। এইরকম ব্যাপার যেখানে ঘটে সেখানে কে থাকতে চায় বলুন? কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একে খুন বলা যেতে পারে কি করে? আর যদি খুনই হয়, তাহলে মেসের বাইরের লোকের দ্বারা তো সেই খুন সম্ভব হতে পারে না। প্রথমত, হত্যাকারী উপরে উঠল কি করে? সিঁড়ির দরজা রাত্রিকালে বন্ধ থাকে, এ তো আপনারা সকলেই জানেন। যদি ধরেও নেওয়া যায় যে লোকটা কোনো কৌশলে উপরে উঠেছিল, কিন্তু সে অশ্বিনীবাবুর খুর দিয়ে তাকে খুন করলো কি করে? এ কি কখনো সম্ভব? সুতরাং বাইরের লোকের দ্বারা খুন হয়নি এই কথা নিশ্চিত। তাহলে বাকি থাকেন কারা? যারা মেসে থাকেন। এদের মধ্যে অশ্বিনীবাবুকে খুন করতে পারেন এমন কেউ আছে কি? সকলকেই আমরা বহুকাল থেকে চিনি, কেউ এই কাজ করতে পারেন না। অবশ্য অতুলবাবু অল্পদিন হলো এসেছেন, তার বিষয়ে আমরা কিছু জানি না। আমি চমকিয়া উঠিয়া বলিলাম, অতুল? ডাক্তারবাবু গলা খাটো করিয়া বলিলেন, অতুলবাবু লোকটিকে আপনার কিরকম মনে হয়? আমি বললাম, অতুল? না না, এ কখনো সম্ভব নয়। অতুল কি করে, কি জন্য অশ্বিনীবাবুকে? ডাক্তার বলিলেন, তবেই দেখুন, আপনার মুখ থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে মেসের কেউ এই কাজ করতে পারে না। তাহলে বাকি থাকে কে? তিনি আত্মহত্যা করেছেন এই কথাটাই কি বাকি থেকে যাচ্ছে না? কিন্তু আত্মহত্যা করবারও তো একটা কারণ থাকা চাই। সেই কথা আমি ভেবে দেখেছি। আপনার মনে আছে কিছুদিন আগে আমি বলছিলাম যে এই পাড়ায় একটা কোকেনের গুপ্ত সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের সর্দারকে কেউ তা জানে না? হ্যাঁ, মনে আছে। ডাক্তার ধীরে ধীরে বলিলেন, এখন মনে করেন অশ্বিনীবাবু যদি এই সম্প্রদায়ের সর্দার হন? আমি স্তম্ভিত হইয়া বলিলাম, সে কি? তাও কি কখনো সম্ভব? ডাক্তার বললেন, অজিতবাবু, পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। বরঞ্চ কাল রাত্রে অশ্বিনীবাবু আমাকে যেসব কথা বলেছিলেন, তাতে এই সন্দেহই ঘনীভূত হয় যে খুব সম্ভব তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। অত্যাধিক ভয় পেলে মানুষ অতি প্রকৃতস্থ হয়ে যেতে পারে। কে বলতে পারে, হয়তো এই অতি প্রকৃতস্থতার ঝোঁকেই তিনি আত্মহত্যা করেছেন। ভেবে দেখুন, এই অনুমান কি আপনি যুক্তিসঙ্গত মনে হয় না? এই অভিনব থিওরি শুনিয়া আমার মাথা একেবারে গুলাইয়া গিয়াছিল। আমি বলিলাম, কি জানি ডাক্তারবাবু, আমি তো কিছুই ধারণা করিতে পারিতেছি না। আপনি বরং আপনার সন্দেহের কথা পুলিশকে খুলে বলুন। ডাক্তার উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, কাল তাই বলবো। এই সমস্যার একটা মীমাংসা না হওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না। 2-3টা দিন কোনো রকমে কাটিয়া গেল। মনের একান্ত অশান্তির উপর সিআইডি বিভাগের বিবিধ কর্মচারীর নিরন্তর যাতায়াতে ও সহল জবাবে প্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। মেসের প্রত্যেকেই পালাই পালাই করিতেছিলেন, কিন্তু আবার পালাইতেও সাহস হইতেছিল না। কি জানি, তাড়াতাড়ি বাসা ছাড়িলে যদি পুলিশ তাহাকেই সন্দেহ করিয়া বসে। বাসারই কোনো ব্যক্তির চারিধারে যে সন্দেহের জাল ধীরে ধীরে গুটাইয়া আসিতেছে, তাহার ইশারাও পাইতেছিলাম, কিন্তু সেই ব্যক্তি কে তাহা অনুমান করিতে পারিতেছিলাম না। মাঝে মাঝে অজ্ঞাত আতঙ্কে বুকটা ধড়াস করিয়া উঠিতেছিল। পুলিশ আমাকেই সন্দেহ করে না তো? সেদিন সকালে অতুল আমি ডাক্তারের ঘরে বসিয়া সংবাদপত্র পাঠ করিতেছিলাম। একটা মাঝারি গোছের প্যাকিং কেসে করে ডাক্তারের ঔষধ আসিয়াছিল। তিনি বাক্স খুলিয়া সেগুলি সযত্নে বাহির করিয়া আলমারিতে সাজাইয়া রাখিতেছিলেন।
প্যাকিং কেসের উপর আমেরিকার ছাপ মারা ছিল। ডাক্তারবাবু দেশীয় ঔষধ ব্যবহার করিতেন না, দরকার হইলে আমেরিকা কিংবা জার্মানি হইতে ঔষধ আনাইয়া লইতেন। প্রায় মাসে মাসেই তাহার এক বাক্স করিয়া ঔষধ আসিত। অতুল খবরের কাগজটা অর্ধাংশ নামাইয়া রাখিয়া বলিল, ডাক্তারবাবু, আপনি বিদেশ থেকে ওষুধ আনান কেন? দেশি ওষুধে কি ভালো হয় না? অতুল একটা বড় সুগার অফ মিল্কের শিশি তুলিয়া লইয়া বলিল, তাহার গায়ে লেখা বিখ্যাত বিক্রেতার নাম লেখিয়া বলিল, এরিক অ্যান্ড হ্যাভেল, এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ তৈরি করে? হ্যাঁ। আচ্ছা, হোমিওপ্যাথিতে কি সত্যি সত্যি রোগ সারে? আমার তো বিশ্বাস হয় না। এক ফোঁটা জল খেলে আবার রোগ সারবে কি? ডাক্তার মৃদু হাসিয়া বলিলেন, এত লোক যে ঔষধ নিতে আসে তারা কি ছেলে খেলা করে? অতুল বলিল, হয়তো রোগ আপনিই সারে, তারা ভাবে ওষুধের গুণে সারল। বিশ্বাসও অনেক সময় কাজ হয় নাকি? ডাক্তার শুধু একটু হাসিলেন, কিছু বলিলেন না। কিয়ৎকাল পরে জিজ্ঞাসা করিলেন, খবরের কাগজে আমাদের বাসার কথা কিছু আছে কিনা? আছে বলিয়া আমি পড়িয়া শুনাইলাম, হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরীর হত্যার এখনো কোনো কিনারা হয় নাই। পুলিশের সিআইডি বিভাগ হইতে এই হত্যা রহস্যের তদন্তভার গ্রহণ করিয়াছেন। কিছু কিছু তথ্য আবিষ্কৃত হইয়াছে। আশা করা যাইতেছে শীঘ্রই আসামি গ্রেফতার হইবে, ছাই হবে। ওই আশা করা পর্যন্তই। ডাক্তারবাবু মুখ ফিরাইয়া বলিয়া উঠিলেন, এ কি দারোগা বাবু? দারোগা ঘরে প্রবেশ করিলেন, সঙ্গে দুইজন কনস্টেবল। ইনি আমাদের সেই পূর্ব পরিচিত দারোগা। কোনো প্রকার ভনিতা না করিয়া একেবারে অতুলের সম্মুখে গিয়া বলিলেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। গোলমাল করবেন না, তাতে কোনো ভালো ফল হবে না। রামধনী সিং, হ্যান্ডকাফ লাগাও। একজন কনস্টেবল ক্ষিপ্ত অভ্যস্ত হাতে কড়াত করিয়া হাতকড়া পরাইয়া দিল। আমরা সভয়ে উঠিয়া দাঁড়াইলাম। অতুল বলিয়া উঠিল, এ কি? দারোগা বলিলেন, এই দেখুন ওয়ারেন্ট। অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুলচন্দ্র মিত্রকে গ্রেফতার করা হলো। আপনারা দুইজনে একে অতুলচন্দ্র মিত্র বলে শনাক্ত করেছেন। নিঃশব্দে অভিভূতের মতো আমরা ঘাড় নাড়িলাম। অতুল মৃদু হাসিয়া বলিল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন? আচ্ছা, চলুন থানায়। অজিত, কিচ্ছু ভেব না, আমি নির্দোষ। একটা ঠেকা গাড়ি ইতিমধ্যে বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়িয়েছিল। অতুলকে তাহাতে তুলিয়া পুলিশ সদল বলে চলিয়া গেল। পাংশুমুখে ডাক্তার বলিলেন, অতুলবাবুই তাহলে? কি ভয়ানক, কি ভয়ানক! মানুষের মুখ দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। আমার মুখ থেকে কথা বাহির হইল না। অতুল হত্যাকারী? এই কয়দিন তাহার সঙ্গে একত্রে বাস করিয়া তাহার প্রতি আমার একটা প্রীতিপূর্ণ সৌহার্দ্যের সূত্রপাত হইয়াছিল। তাহার স্বভাবটি এত মধুর যে আমার হৃদয়ে এই অল্পকালের মধ্যেই সে জয় করিয়া লইয়াছিল। সেই অতুল খুনি? কল্পনার অতীত বিস্ময়ের ক্ষোভে মর্মপীড়ায় আমি যেন দিগ্ভ্রান্ত হইয়া গেলাম। ডাক্তারবাবু বলিলেন, এই জন্যেই অজ্ঞাত কুলশীল লোককে আশ্রয় দেয়া শাস্ত্রে বারণ। কিন্তু তখন কে ভেবেছিল যে লোকটা এত বড় একটা? আমার কিছুই ভালো লাগিতেছিল না। উঠিয়া গিয়া নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া শুইয়া পড়িলাম। স্নানাহার করিবারও প্রবৃত্তি হইল না। ঘরের ওপাশে অতুলের জিনিসপত্র ছড়ানো রহিয়াছে। সেই দিকে চাহিয়া আমার চোখে জল আসিয়া পড়িল। অতুলকে যে কতখানি ভালোবাসিয়াছি তাহা বুঝিতে পারিলাম। অতুল যাইবার সময় বলিয়া গিয়াছে সে নির্দোষ। তবে কি পুলিশে ভুল করল? আমি বিছানায় উঠিয়া বসিলাম। সেই রাত্রে অশ্বিনীবাবু যে রাত্রে হত হন, সেই রাত্রে সমস্ত কথা স্মরণ করিবার চেষ্টা করিলাম। অতুল মেঝে বালিশের উপর কান পাতিয়া ডাক্তারের সহিত অশ্বিনীবাবুর কথাবার্তা শুনিতেছিল। কেন শুনিতেছিল? কি উদ্দেশ্যে? তাহার পর রাত্রি 11টার সময় আমি ঘুমাইয়া পড়িলাম। একেবারে সকালে ঘুম ভাঙিল। ইতিমধ্যে কিন্তু অতুল গোড়া হইতেই বলিতেছে এই খুন, এটা আত্মহত্যা নয়। যে স্বয়ং হত্যাকারী সে কি এমন কথা বলিয়া নিজের গলায় ফাঁসি পরাইবার চেষ্টা করিবে? কিংবা এমনও তো হইতে পারে নিজের উপর হইতে সন্দেহ ঝাড়িয়া ফেলিবার উদ্দেশ্যেই অতুল এই কথা বলিতেছে, যাহাতে পুলিশ ভাবে যে অতুল যখন এত জোর দিয়া বলিতেছে এই হত্যা, তখন সে কখনোই হত্যাকারী নহে। এইরূপ নানা চিন্তায় উদ্ভ্রান্ত উৎপীড়িত মন লইয়া আমি বিছানায় পড়িয়া ছটফট করিতে লাগিলাম। কখনো উঠিয়া ঘরে পায়চারি করিতে লাগিলাম। এমন করিয়াই দ্বিপ্রহর অতীত হইয়া গেল। বেলা 3টা বাজিল। হঠাৎ মনে হইল কোনো উকিলের কাছে গিয়া পরামর্শ লইয়া আসি। এই রূপ অবস্থায় পড়িলে কি করা উচিত কিছুই জানা ছিল না। উকিলও কাহাকেও চিনি না। যা হোক, একজন উকিল খুঁজিয়া বাহির করা দুষ্কর হইবে না বুঝিয়া জামা গলাইয়া
তাড়াতাড়ি বাহির হইবার উপক্রম করিতেছি, এমন সময় দরজায় ধাক্কা পড়িল। দ্বার খুলিয়া দেখি সম্মুখেই অতুল। হ্যাঁ, অতুল বলিয়া আমি আনন্দে প্রায় তাকে জড়াইয়া ধরিলাম। সে দোষী কি নির্দোষ এই আন্দোলন মন হইতে একেবারে মুছিয়া গেল। রুক্ষ মাথা, শুষ্ক মুখ। অতুল হাসিয়া বলিল, হ্যাঁ ভাই, আমি বড্ড ভুগিয়েছে। অনেক কষ্টে একজন জামিন পাওয়া গেল, তাই ছাড়া পেলুম, নইলে আজ হাজতবাস করতে হতো। তুমি চলেছ কোথায়? একটু অপ্রভৃতভাবে বললাম, উকিলের বাড়ি। অতুল সস্নেহে আমার একটা হাত চাপিয়া দিয়া বলিল, আমার জন্য? তার আর দরকার নেই ভাই, আপাতত কিছুদিনের জন্য ছাড়ান পাওয়া গেছে। দুইজনে ঘরের মধ্যে আসিলাম। অতুল ময়লা জামাটা খুলিতে খুলিতে বলিল, উহ, মাথাটা ঝাঁঝা করছে, সমস্ত দিন না খাওয়া নেই। তুমিও তো দেখছি নাওনি বা খাওনি, বেচারি। চলো চলো, মাথায় 2 ঘটি জল ঢেলে যা হোক দুটো মুখে দেওয়া যাক, নাড়ি একেবারে চুইয়ে গেছে। আমি দ্বিধা ঠেলিয়া বলিবার চেষ্টা করিলাম, অতুল, তুমি তুমি আমি কি অশ্বিনীবাবুকে খুন করেছি কি না? অতুল মৃদু কণ্ঠে হাসিল, সে আলোচনা পরে হবে, এখন কিছু খাওয়া দরকার, মাথাটা ধরেছে দেখছি। যা হোক, স্নান করলেই সেরে যাবে বোধ হয়। ডাক্তারবাবু প্রবেশ করিলেন ঘরে। তাহাকে দেখিয়া অতুল বলিল, অনুকূলবাবু, ঘষা দোয়ানির মতো আমি আবার ফিরে এলুম। ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি। আমার অবস্থাও প্রায় সেই রকম। পুলিশেও নিলে না, ফিরিয়ে দিলে। ডাক্তার একটু গম্ভীরভাবে বলিলেন, অতুলবাবু, আপনি ফিরে এসেছেন, খুব সুখের বিষয়। আশা করি পুলিশ আপনাকে নির্দোষ বুঝেই ছেড়ে দিয়েছে। কিন্তু আমার এখানে আর আপনার, বুঝতেই তো পারছেন, 5 জনকে নিয়ে মেস, এমনিতেই সকলে পালাই পালাই করছেন। তার উপর যদি আবার, আপনি কিছু মনে করবেন না, আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। কিন্তু অতুল বলিল, না না, সে কি কথা, আমি এখন দাগি আসামি। আমাকে আশ্রয় দিয়ে আপনারা বিপদে পড়বেন কেন? বলা তো যায় না, পুলিশ হয়তো শেষে আপনাকেও অ্যাডিং অ্যাবেটিং চার্জে ফেলবে। তা আজই কি চলে যেতে বলেন? ডাক্তার একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, অনিচ্ছা ভরে বলিলেন, না, আজ রাতটা থাকুন, কিন্তু কাল সকালেই। অতুল বলিল, নিশ্চয়, কাল আর আপনাদেরকে বিব্রত করব না, যেখানে হোক একটা আস্তানা খুঁজে নেব। শেষ পর্যন্ত ওড়িয়া হোটেল তো আছেই, বলিয়া হাসিল। ডাক্তার তখন থানায় কি হইল জিজ্ঞাসা করিলেন। অতুল ভাষা ভাষা জবাব দিয়া স্নান করিতে চলিয়া গেল। ডাক্তার আমাকে বলিলেন, অতুলবাবু মনে মনে ক্ষুণ্ণ হলেন, বুঝতে পারছি, কিন্তু উপায় কি বলুন? একে তো মেসের বদনাম হয়ে গিয়েছে, তার উপর পুলিশের গ্রেপ্তারি আসামি যদি রাখি, সেটা কি নিরাপদ হবে? আপনিই বলুন। বাস্তবিক এটুকু সাবধানতা ও স্বার্থপরতার জন্য কাউকেও দোষ দেওয়া যায় না। আমি বিরসভাবে ঘাড় নাড়লাম, বলিলাম, তা আপনার মেস, আপনি যা ভালো বুঝবেন করবেন। আমিও গামছা কাঁধে ফেলিয়া স্নানঘরের উদ্দেশ্যে প্রস্থান করিলাম। ডাক্তার লজ্জিত বিমর্ষ মুখে বসিয়া রইলেন। স্নানাহার শেষ করিয়া ঘরে ফিরিতেছি, এমন সময় ঘনশ্যামবাবু অফিস হইতে ফিরিলেন। সম্মুখে অতুলকে দেখিয়া তিনি যেন ভূত দেখার মতো চমকিয়া উঠিলেন। পাংশু মুখে বলিলেন, অতুলবাবু, আপনি আপনি অতুল মৃদু হাসিয়া বলিল, আমিই বটে ঘনশ্যামবাবু। আপনার কি বিশ্বাস হচ্ছে না? ঘনশ্যামবাবু বলিলেন, কিন্তু আপনাকে তো পুলিশে, এই পর্যন্ত বলিয়া একটা ঢোক গিলিয়া তিনি নিজের ঘরে ঢুকিয়া পড়িলেন। অতুলের চক্ষু কৌতুকে নাচিয়া উঠিল। সে মৃদুকণ্ঠে বলিল, বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে বোধহয় 58। ঘনশ্যামবাবু আমাকে দেখে বিশেষ ভয় পেয়েছেন দেখছি। সেই দিন সন্ধ্যাবেলা অতুল বলিল, ওহে দেখো তো, দরজার তালাটা কোনোভাবেই লাগছে না। দেখলাম বিলাতি তালায় কি একটা গন্ডগোল হইয়াছে। গৃহস্বামীকে খবর দিলাম। তিনি আসিয়া দেখিয়া বলিলেন, বিলিতি তালার ওই মুশকিল, ভালো আছেন তো বেশ ভালো, খারাপ হলে একেবারে ইঞ্জিনিয়ার ডাকতে হয়। এর চেয়ে আমাদের দেশি হুড়কো ভালো, যাও কালই মেরামত করিয়া দেব, বলিয়া তিনি নামিয়া গেলেন। রাত্রে শয়নের পূর্বে অতুল বলিল, অজিত, মাথা ধরাটা ক্রমেই বাড়ছে, কি করি বলো তো? আমি বলিলাম, ডাক্তারের কাছ থেকে 1 পুরিয়া ওষুধ নিয়ে খাও না। অতুল বলিল, হোমিওপ্যাথির ওষুধ, তাতে সারবে? চলো দেখি, হুমু পাখির জোর। আমি বলিলাম, চলো, আমারও শরীরটা ভালো ঠেকছে না। ডাক্তার তখন দ্বার বন্ধ করিবার উপক্রম করিতেছিলেন। আমাদের দেখিয়া জিজ্ঞাসুভাবে মুখের দিকে চাহিলেন। অতুল বলিল, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলুম, বড্ড মাথা ধরেছে, কিছু ব্যবস্থা করতে পারবেন কি? ডাক্তার খুশি হইয়া বলিলেন, বিলক্ষণ পারিবই কি, পিত্তি পড়ে মাথা ধরেছে, বসুন, এক্ষুনি ওষুধ দিচ্ছি, বলিয়া আলমারি হইতে নতুন ঔষধের পুরিয়া আনিয়া তৈরি করিয়া দিলেন। বললেন, যান, খেয়ে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আর কিচ্ছু থাকবে না।
অজিতবাবু, আপনার চেহারাটাও ভালো থাকছে না। উত্তেজনার পর অবসাদ বোধ হচ্ছে না? শরীর ঢিস ঢিস করছে? বুঝেছি, আপনিও এক দাগ নিন, শরীরটা বেশ ঝরঝরে হয়ে যাবে। ওষুধ লইয়া বাহির হইতেছি। অতুল বলিল, ডাক্তারবাবু, ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনেন? ডাক্তার ঈষৎ চমকিত হইয়া বলিল, না, কে তিনি? অতুল বলিল, জানি না, আজ থানায় তার নাম শুনলুম, তিনি নাকি এই হত্যার তদন্ত করিতেছেন। ডাক্তার মাথা নাড়িয়া বলিলেন, না, আমি তাকে চিনি না। উপরে নিজেদের ঘরে ফিরে আসিয়া আমি বললাম, অতুল, এবার সব কথা আমাকে বলো। কি বলবো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, কিন্তু সে হবে না, সব কথা খুলে বলতে হবে। অতুল একটু চুপ করিয়া বলিল, তারপর দ্বারের দিকে একবার দৃষ্টিপাত করিয়া বলিল, আচ্ছা বলছি, এসো আমার বিছানায় বসো। তোমার কাছে আর লুকিয়ে রাখা চলে না, তা বুঝেছি। আমি তাহার বিছানায় গিয়া বসিলাম। সেও দরজাটা ভেজাইয়া দিয়া আমার পাশে বসিল। ঔষধের পুরিয়াটা তখন আমার হাতে ছিল। ভাবলাম সেটা খাইয়া নিশ্চিন্ত মনে গল্প শুনিব। মোড়ক খুলিয়া ঔষধটা মুখে দিতে যাইতেছি, অতুল আমার হাতটা ধরিয়া বলিল, এখন থাক, আমার গল্পটা শুনে নিয়ে তারপর খেও। সুইচ তুলিয়া আলো নিবাইয়া দিয়া অতুল আমার কানের কাছে মুখ আনিয়া ফিসফিস করিয়া তাহার গল্প বলিতে লাগিল। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনিয়া চলিলাম। বিস্ময়ে, আতঙ্কে আর মাঝে মাঝে গায়ে কাটা দিয়া উঠিতে লাগিল। 15 মিনিট পরে সংক্ষেপে গল্প সমাপ্ত করিয়া অতুল বলিল, আজ এই পর্যন্ত থাক, কাল সব খুলে বলবো। রেডিয়াম অঙ্কিত ঘড়ির দিকে চাহিয়া বলিল, এখনো সময় আছে, রাত্রি 2টোর আগে কিচ্ছু ঘটবে না। তুমি বরঞ্চ একটু ইতিমধ্যে কিছুটা ঘুমিয়ে নাও, ঠিক সময়ে আমি তোমাকে তুলে দেব। রাত্রি তখন বোধ করি 1:30 হইবে। অন্ধকারে চোখ মিলিয়া বিছানায় শুইয়াছিলাম। শ্রবণেন্দ্রিয় এত তীক্ষ্ণ হইয়া উঠিয়াছিল যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বিছানার উপর দেহের উত্থান পতনের শব্দ স্পষ্ট শুনিতে পাইতেছিলাম। অতুল যে জিনিসটি দিয়াছিল সেটি দৃঢ় মুষ্টিতে ডান হাতে ধরিয়াছিলাম। হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনিলাম না, কিন্তু অতুল আমাকে স্পর্শ করিয়া গেল। ইশারাটা আগে হইতেই স্থির করা ছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে নিঃশ্বাস ফেলিতে লাগিলাম। বুঝিলাম সময় উপস্থিত হইয়াছে। তারপর কখন দরজাটা খুলিল জানিতে পারিলাম না। সহসা অতুলের বিছানার উপর ধপ করিয়া একটা শব্দ হইল। সঙ্গে সঙ্গে আলো জ্বলিয়া উঠিল। লোহার ডান্ডা হস্তে আমি তড়াক করিয়া বিছানা হইতে লাফাইয়া উঠিলাম। দেখিলাম এক হাতে রিভলভার, অন্য হাতে আলোর সুইচ ধরিয়া অতুল এবং তাহারই শয্যার পাশে হাঁটু গাড়িয়া বসিয়া মরণাহত বাঘ যেমন করিয়া শিকারীর দিকে ফিরিয়া তাকায়, তেমনি বিস্ফোরিত নেত্রে চাহিয়া রইয়াছেন ডাক্তার অনুকূলবাবু। অতুল বলিল, বড়ই দুঃখের বিষয় ডাক্তারবাবু, আপনার মতো পাকা লোক শেষকালে পাশ বালিশকে খুন করল। ব্যাস, নড়বেন না, ছুরি ফেলে দিন। নড়েছেন কি গুলি করেছি? অজিত, রাস্তার দিকের জানালাটা খুলে দাও তো, বাইরেই পুলিশ আছে। খবরদার। ডাক্তার বিদ্যুৎ বেগে উঠিয়া দরজা দিয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বজ্রমুষ্টি তাহার চোয়ালে হাতুড়ির মতো লাগিয়া তাহাকে ধরাশায়ী করিল। মাটিতে উঠিয়া বসিয়া ডাক্তার বলিলেন, বেশ, হার মানলুম, কিন্তু আমার অপরাধ কি শুনি? অপরাধ কি আর একটা ডাক্তার যে মুখে মুখে বলবো? তার প্রকাণ্ড ফিরিস্তি পুলিশ অফিসে তৈরি হয়েছে, ক্রমে প্রকাশ পাবে। আপাতত 4-5 জন কনস্টেবল সঙ্গে করিয়া দারোগা ও ইন্সপেক্টর প্রবেশ করিল। অতুল বলিল, আপাতত ব্যোমকেশ বক্সী সত্যান্বেষীকে আপনি খুন করার চেষ্টা করেছেন, এই অপরাধে পুলিশে সোপর্দ করছি। ইন্সপেক্টর বাবু, ইনি আসামি। ইন্সপেক্টর নিঃশব্দে ডাক্তারের হাতে হাতকড়া লাগাইলেন। ডাক্তার বিষাক্ত দৃষ্টিতে চাহিয়া বলিলেন, এ ষড়যন্ত্র। পুলিশ আর ওই ব্যোমকেশ বক্সী মিলে আমাকে মিথ্যে মোকদ্দমায় ফাঁসিয়েছে, কিন্তু আমিও দেখে নেব। দেশে আইন আদালত আছে, আমারও টাকার অভাব নেই। আর তা তো নেই, ব্যোমকেশ বলিল। এত কোকেন বিক্রির টাকা যাবে কোথায়? বিকৃত মুখে ডাক্তার বলিল, আমি কোকেন বিক্রি করি তার কোনো প্রমাণ আছে? আছে বই কি ডাক্তার, আছে। তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ আছে। জোকের মুখে নুন পড়লে যেমন হয়, ডাক্তার মুহূর্তের মধ্যেই তেমন কুকড়াইয়া গেল। তাহার মুখ দিয়া আর কোনো কথা বাহির হইল না, শুধু নির্নিমেষ চক্ষু দুটা ব্যোমকেশের উপর হইতে শক্তিহীন ক্রোধে অগ্নিবৃষ্টি করিতে লাগিল। আমার মনে হইল এ যেন আমার সেই সাদাসিধা নির্বিরোধ অনুকূলবাবু নহে, একটা দুর্দান্ত নরঘাতক গুন্ডা ভদ্রতার খোলস ছাড়িয়া বাহির হইয়া আসিল। ইহারই সহিত এতদিন পরম বন্ধুভাবে কাল কাটাইয়াছি ভাবিয়া শিহরিত হইলাম।
ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, কি ঔষধ আমাদের দুজনকে দিয়েছিলে ঠিক করে বলো দেখি ডাক্তার। মরফিয়ার গুঁড়ো না? বলবে না? বেশ, বলো না। কেমিক্যাল পরীক্ষায় ধরা পড়বেই। একটা চুরুট ধরাইয়া বিছানায় আরাম করিয়া বসিয়া বলিল, দারোগা বাবু, এবার আমার এত্তেলা লিখুন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হইবার পর ডাক্তারের ঘর খানা তল্লাশ করিয়া 2টা বড় বড় বোতলে কোকেন বাহির হইল। ডাক্তার সেই যে চুপ করিয়াছিল, আর কোনো বাং নিষ্পত্তি করে নাই। অতঃপর তাহাকে বমাল সমেত থানায় রওনা করিয়া দিতে ভোর হইয়া গেল। তাহাদের চালান করিয়া দিয়া ব্যোমকেশ বলিল, এখানে তো সব লন্ডভন্ড হইয়া আছে, চলো আমার বাসায়, সেখানে গিয়ে চা খাওয়া যাবে। হ্যারিসন রোডের উপর একটা বাড়ির তেতলায় উপস্থিত হইয়া দেখিলাম দ্বারের পাশে পিতলের ফলকে লেখা আছে, শ্রী ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী। ব্যোমকেশ বলিল, স্বাগতম মহাশয়, দিনের কুটিরে পদার্পণ করুন। জিজ্ঞাসা করিলাম, সত্যান্বেষীটা কি? আরে ওটা আমার পরিচয়। ডিটেকটিভ শুনতে ভালো নয়, গোয়েন্দা শব্দটা আরও খারাপ, তাই নিজেই নিজের খেতাব দিয়েছি সত্যান্বেষী। ঠিক হয়নি? সমস্ত তেতলাটা ব্যোমকেশের গুটি 4-5 ঘর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞাসা করিলাম, একলাই থাকো বুঝি? হ্যাঁ, সঙ্গী কেবল ভৃত্য পুটিরাম। আমি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, দিব্যি বাসাটি, কতদিন এখানে আছো? প্রায় বছরখানেক। মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমার বাসায় স্থান পরিবর্তন করিয়াছিলাম। ভৃত্য পুটিরাম তাড়াতাড়ি স্টোভ জ্বালিয়া চা তৈয়ার করিয়া আনিল। গরম পেয়ালায় চুমুক দিয়া ব্যোমকেশ বলিল, আহ, তোমাদের মেসে ছদ্মবেশে কয়দিন মন্দ কাটল না। ডাক্তার কিন্তু শেষের দিকে ধরে ফেলেছিল। দোষ অবশ্য আমারই। কিরকম? পুলিশের কাছে জানালার কথাটা বলেই ধরা পড়ে গেলুম, বুঝতে পারছো না? ওই জানালা দিয়েই ওই অশ্বিনীবাবু। না না, একেবারে গোড়া থেকে বলো। চায়ে আরেক চুমুক দিয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা তাই বলছি। কতক তো কাল রাত্রেই শুনেছ, বাকিটা শোনো। তোমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল, তা দেখে পুলিশের কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়ে উঠেছিলেন। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে খবরের কাগজওয়ালারা পুলিশকে ভিতর বাইরে দিয়ে খোঁচা দিয়ে দিয়ে আরও অতিষ্ঠ করে তুলেছিল। এই রকম যখন অবস্থা, তখন আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সঙ্গে দেখা করলাম। বললাম যে আমি একজন বেসরকারি ডিটেকটিভ, আমার বিশ্বাস আমি এইসব খুনের কিনারা করতে পারবো। অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দিলেন। শর্ত দিলেন, তিনি আর আমি ছাড়া এই কথা আর কেউ জানবে না। তারপর তোমাদের বাসায় গিয়ে জুটলুম। কোনো অনুসন্ধান চালাতে গেলে অনুসন্ধানের ঘটনার উকুস্থলের কাছেই বেজ অফ অপারেশন থাকা দরকার, তাই তোমাদের মেসটা বেছে নিয়েছিলাম। তখন কে জানতো বিপক্ষ দলেরও বেজ অফ অপারেশন ওই একই জায়গায়। ডাক্তারকে গোড়া থেকেই বড্ড বেশি ভালো মানুষ বলে মনে হয়েছিল, এবং কোকেনের ব্যবসা চালাতে গেলে হোমিওপ্যাথ ডাক্তার সেজে বসা যে খুব সুবিধাজনক, সেই কথাও মনের ভিতর উকিচুকি মারছিল। কিন্তু ডাক্তারই যে নাটের গুরু, এই সন্দেহ তখনও হয়নি। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনীবাবু মারা যাওয়ার আগের দিন। মনে আছে বোধহয়, সেদিন রাস্তার উপর থেকে একটা ভাটিয়ার লাশ পাওয়া গিয়েছিল। ডাক্তার যখন শুনল যে তার ট্যাকের গেজ থেকে 1000 টাকার নোট বেরিয়েছে, তখন তার মুখে মুহূর্তের জন্য এমন একটা ব্যর্থ লোভের ছবি ফুটে উঠবে যে তার জেনেই তা দেখেই সমস্ত সন্দেহ ডাক্তারের উপরে গিয়ে পড়ল। তারপর সন্ধেবেলায় অশ্বিনীবাবুর আড়ি পেতে কথা শোনার ঘটনা। আসলে অশ্বিনীবাবু আমাদের কথা শুনতে আসেননি, তিনি এসেছিলেন ডাক্তারের সঙ্গে কথা কইতে। কিন্তু আমরা রয়েছি দেখে তাড়াতাড়ি যা হয় একটা কৈফিয়ত দিয়ে চলে গেলেন। অশ্বিনীবাবুর ব্যবহারে আমার মনে আবার ধোকা লাগলো। মনে হলো হয়তো তিনিই আসল আসামি। রাত্রিরে মেঝে কান পেতে যা শুনলাম, তাতেও ব্যাপারটা স্পষ্ট হলো না। শুধু এইটুকু বুঝলুম যে তিনি ভয়ঙ্কর কিছু একটা দেখেছেন। তারপর সেই রাতে যখন তিনি খুন হলেন, তখন আর কোনো কথাই বুঝতে বাকি রইল না। ডাক্তার যখন সেই ভাটিয়াকে রাস্তার উপর খুন করে, দৈবক্রমে অশ্বিনীবাবু নিজের জানলা দিয়ে সেই দৃশ্য দেখে ফেলেছিলেন, আর সেই কথাই তিনি গোপনে ডাক্তারকে বলতে গিয়েছিলেন। এখন ব্যাপারটা বেশ বুঝতে পারছো। ডাক্তার কোকেনের ব্যবসা করত, কিন্তু কাউকে জানতে দিত না যে সে এই কাজের সর্দার। যদি কেউ দৈবাত জেনে যেত, তাকে তৎক্ষণাৎ খুন করত। এইভাবে সে এতদিন নিজেকে বাঁচিয়ে এসেছে। ওই ভাটিয়াটা সম্ভবত ডাক্তারের দালাল ছিল, হয়তো তারই মারফত বাজারে কোকেন সরবরাহ হতো। এটা আমার অনুমান, ঠিক নাও হতে পারে। সেদিন রাত্রে সে ডাক্তারের কাছে এসেছিল কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়। হয়তো লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, পুলিশের ভয় দেখায়,
তারপরেই সে যেই বাড়ি থেকে বেরিয়েছে অমনি ডাক্তার পিছনে পিছনে গিয়ে তাকে শেষ করে দেয়। অশ্বিনীবাবু নিজের জানালা থেকে এই দৃশ্য দেখতে পেলেন এবং ঘোর নির্বুদ্ধিতার বশে সেই কথা ডাক্তারকেই বলতে গেলেন। তার কি উদ্দেশ্য ছিল জানি না, তিনি ডাক্তারের কাছে উপকৃত ছিলেন, তাই হয়তো তাকে সাবধান করে দিতে চেয়েছিলেন, কিন্তু ফল হলো তার ঠিক উল্টো। ডাক্তারের চোখে তার আর বেঁচে থাকার কোনো অধিকার রইল না। সেই রাত্রেই কোনো সময় তিনি তার ঘর থেকে বেরোবার উপক্রম করলেন, অমনি সাক্ষাৎ যম তার সামনে এসে দাঁড়ালো। আমাকে ডাক্তার গোড়ায় সন্দেহ করেছিল কি না বলতে পারি না, কিন্তু যখন আমি পুলিশকে বললাম যে ওই জানালাটাই অশ্বিনী কুমারের মৃত্যুর কারণ, তখন সে বুঝলো আমি কিছু কিছু আন্দাজ করেছি। সুতরাং আমারও ইহলোক ত্যাগ করার খাঁটি অধিকার জন্মালো। কিন্তু ইহলোক ত্যাগ করাবার জন্য আমি তো একেবারে ব্যগ্র ছিলাম না, তাই অত্যন্ত সাবধানে দিন কাটাতে লাগলাম। তারপর পুলিশ এক মস্ত বোকামি করে বসলো আমাকে গ্রেফতার করে। যাই হোক, কমিশনার সাহেব এসে আমাকে খালাস করলেন। আমি তারপর আবার মেসে ফিরে এলাম। ডাক্তার তখন স্থির বুঝলো যে আমি গোয়েন্দা, কিন্তু সে ভাব গোপন করে আমাকে রাত্রির জন্য মেসে থাকতে দিয়ে ভারী উদারতা দেখিয়ে দিল। উদারতার আড়ালে একটি মাত্র উদ্দেশ্য ছিল, কোনো ক্রমে আমাকে খুন করা। কারণ তার বিষয়ে আমি যত কথা জানতুম এত কথা আর কেউ জানতো না। ডাক্তারের বিরুদ্ধে তখন পর্যন্ত কিন্তু সত্যিকারের কোনো প্রমাণ ছিল না। অবশ্য তার ঘর খানা তল্লাশি করে শুধু কোকেন বার করে তাকে জেলে দেওয়া যেতে পারত, কিন্তু সে যে একটা নিষ্ঠুর খুনি এই কথা কোনো আদালতেই প্রমাণ হতো না। তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলাম। দরজার তলায় পেরেক ফেলে দিয়ে আমি সেটাকে খারাপ করে দিয়েছিলাম। ডাক্তার খবর পেয়ে মনে মনে উল্লসিত হয়ে উঠল। আমরা রাত্রে দরজা বন্ধ করে শুতে পারবো না। তারপর আমরা দুইজনে যখন ঔষধ নিতে গেলাম তখন সে সাক্ষাৎ স্বর্গ হাতে পেল। আমাদের দুইজনকে 2 পুরিয়া গুঁড়ো মরফিয়া দিয়ে ভাবলো আমরা তাই খেয়ে এমন ঘুমোবো যে সেই নিদ্রা মহানিদ্রায় পরিণত হলেও জানতে পারবো না। আর তারপরেই ব্যাঘ্র এসে ফাঁদে পা দিলেন, তাই কি? আমি বললাম, তো ঠিক আছে, এখন উঠলুম ভাই, তুমি বোধহয় আর উপস্থিত ওই দিকে যাচ্ছ না? না। তুমি কি এখন বাসায় যাচ্ছ? হ্যাঁ। কেন? বাহ, কেন আবার বাসায় যেতে হবে না? না, আমি বলছিলাম কি, ওই বাসাতে তোমাকে ছাড়তেই হবে। তা আমার এখানে এলে হতো না? এ বাসাটা কিন্তু নেহাত মন্দ নয়। আমি খানিকক্ষণ চুপ থাকিয়া বলিলাম, প্রতিদান দিচ্ছ বুঝি? ব্যোমকেশ আমার কাঁধে হাত রাখিয়া বলিল, না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আমার আর মন টিকবে না। এই কদিনেই কেমন একটা বদ অভ্যাস জন্মে গেছে। সত্যি বলছো? সত্যি বলছি। তবে তুমি থাকো, আমার জিনিসপত্রগুলো নিয়ে আসি। ব্যোমকেশ প্রফুল্ল মুখে বলিল, সেই সঙ্গে আমার জিনিসগুলোও আনতে ভুলো না যেন।